শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 মে রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করতে ইউসিসি, বললেন ইউডিএফ নেতা রফিকুল ইসলাম। সিদ্ধেশ্বর শিব মন্দিরের ভাঙ্গন মেরামতির কাজ শীঘ্রই, আশ্বাস নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষের। দেবেন্দ্রনগরের অবৈধ বাঁধ ভেঙে দিতে বললেন বিধায়ক। দুই সন্তানে তামলে হবে না, বেশি বেশি করে সন্তান জন্ম দিতে হবে দম্পতিদের। তৃতীয় সন্তানে 30,000, চতুর্থে 40,000 টাকা। জনসংখ্যা বাড়াতে প্রকল্প অন্ধ্রপ্রদেশে। আরাবল্লীর 1 ইঞ্চি জমিতেও হাত দেওয়া যাবে না, খনন নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিটের প্রশ্ন সেটকারীর হাত থেকেই ফাঁস পেপার, পুনের অধ্যাপিকা গ্রেফতার। বিজেপিকে যারা ভোট দেননি সেখানে কোনো কাজ নয়, বললেন কমলাক্ষদে পুরকায়স্থ। 100 দিনের কর্মসূচি প্রস্তুত, দলগতভাবে কাজের নির্দেশ। গুরুত্ব পঞ্চায়েত গ্রামোন্নয়ন থেকে অসম চুক্তি রূপায়ণে। বড়খোলায় 15টি গরু বাজেয়াপ্ত, গ্রেফতার লরি চালকের ঠাঁই জেলে। এবং সর্বশেষ খবরটি হল রামকৃষ্ণনগরে ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার বাংলার ফেরিওয়ালা। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এআইইউডিএফ নেতা রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হিন্দু মুসলিম বিভাজন তৈরি করা। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ইউসিসি আনার সিদ্ধান্তে প্রতিক্রিয়া ব্যক্ত করে রফিকুল ইসলাম বলেন, আসামে নতুন সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই ইউসিসি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ সরকারের উচিত ছিল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি রোধ করা এবং কর্মসংস্থানের দিকে নজর দেওয়া। রফিকুল আরও অভিযোগ করেন, প্রস্তাবিত ইউসিসি মুসলিমদের রীতিনীতি ও সংস্কৃতিকে আঘাত করার উদ্দেশ্যে আনা হচ্ছে। ইউসিসির সরাসরি লক্ষ্য মুসলিমদের রীতিনীতি ও ঐতিহ্যের উপর আঘাত হানা। আমরা এই ইউসিসি কার্যকর করার তীব্র বিরোধিতা করব। উল্লেখ্য, রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রস্তাবিত আইনে ন্যূনতম বিয়ের বয়স, বহুবিবাহ নিষিদ্ধকরণ, মহিলাদের সম্পত্তির অধিকার এবং লিভ ইন সম্পর্ক নিয়ন্ত্রণের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে উপজাতীয় সম্প্রদায়গুলিকে এই আইনের আওতার বাইরে রাখা হবে এবং তাদের প্রথা ও ঐতিহ্য সুরক্ষিত রাখা হবে বলেও তিনি জানান। পরবর্তী খবরটি হল, সিদ্ধেশ্বর শিব মন্দিরের ভাঙ্গনের খোঁজ নিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। কপিলাশ্রমে গিয়ে মন্দিরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি, কথা বলেন মন্দির পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে। বিধায়ক কমলাক্ষ সিদ্ধেশ্বর শিব মন্দির কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন, শীঘ্রই ভাঙ্গন মেরামতির কাজ শুরু করা হবে। উল্লেখ্য, সিদ্ধেশ্বর শিব মন্দিরে ভয়াবহ নদী ভাঙ্গনের ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার তীব্র ভাঙ্গনের জেরে মন্দির প্রাঙ্গণের একটি পাকা বাথরুম সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি প্রায় 200 মিটার এলাকা জুড়ে বাঁশঝাড়, কদম গাছ সহ বিভিন্ন গাছপালা নদীর জলে তলিয়ে যায়। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত ও নদীর জলস্তর বাড়ায় নদী তীরবর্তী অংশে ব্যাপক ধস নামে। ভাঙ্গনের জেরে মন্দির এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে। তাদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে মন্দিরের আরও গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হতে পারে। পরবর্তী খবরটি হল, দেবেন্দ্রনগরের অবৈধ বাঁধ ভেঙে দিতে বললেন বিধায়ক। টানা বৃষ্টিতে বদরপুর শহর ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যা ও জমা জলের কবলে পড়ে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায় বহু এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হন। রাস্তাঘাট, বসতবাড়ি, রেলওয়ে কলোনি সহ একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এই ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বদরপুর থানায় কাটিগড়ার বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ জরুরি সভা অনুষ্ঠিত হয়। উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার, রেলওয়ে বিভাগের আধিকারিক, বদরপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, পুরনেত্রী, উপপৌরপতি সহ বিভিন্ন সরকারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। বন্যা পরিস্থিতির কারণ, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সভায় বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ স্পষ্ট ভাষায় জানান, বদরপুর দেবেন্দ্রনগর এলাকার চাউলি বিল ও দেউচুড়া বিলে মাছ ধরার উদ্দেশ্যে কিছু ব্যক্তি অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছেন।
এই বাঁধগুলির কারণে বৃষ্টির জল স্বাভাবিকভাবে বের হতে পারেনি, ফলে বদরপুর রেলওয়ে কলোনি সহ শহরের একাধিক এলাকায় জল জমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিধায়ক আরও বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন খুব শীঘ্রই এই অবৈধ বাঁধগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে বাঁধ ভেঙে দিয়ে জল নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা পুনরুদ্ধার করা হবে। তিনি প্রশাসনের বিভিন্ন বিভাগকে সমন্বয় রেখে দ্রুত কাজ করার নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে আবার এমন পরিস্থিতির সৃষ্টি না হয়। পরবর্তী খবরটি হলো, 2 সন্তানে থামলে হবে না, বেশি বেশি করে সন্তান জন্ম দিতে হবে দম্পতিদের। দেশ জুড়ে জনবিস্ফোরণের মাঝেই নিজ রাজ্যের জনসংখ্যা বাড়াতে তৎপর হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দম্পতিদের সন্তান জন্মে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আনা হলো অভিনব প্রকল্প, যার মাধ্যমে কোনো দম্পতি তৃতীয় সন্তানের জন্ম দিলে সরকার তাদের দেবে 30,000 টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে টাকার অঙ্ক বেড়ে হবে 40,000। দীর্ঘদিন ধরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দম্পতিদের কাজে আর্জি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরই মাঝে রাজ্য সরকারের তরফে আনা নয়া সরকারি প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, আমি রাজ্যে এক নতুন উদ্যোগ নিয়েছি। তৃতীয় সন্তানের জন্মের পর আমরা 30,000 টাকা এবং চতুর্থ সন্তানের জন্মে 40,000 টাকা দেব। আপনারাই বলুন, এটা ভালো সিদ্ধান্ত নয় কি? অন্ধ্রে এই উদ্যোগ অবশ্য প্রথমবার নয়। এর আগে গত 5 মার্চ মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন, রাজ্য সরকার দ্বিতীয় সন্তান গ্রহণকারী দম্পতিদের 25,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাস্থ্যমন্ত্রী সত্যকুমার যাদব জানান, সরকার তৃতীয় বা তার বেশি সন্তান আছে এমন পরিবারগুলিতেও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এখন দম্পতিরা একটি মাত্র সন্তান নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম সন্তান ছেলে না হওয়ার কারণে দ্বিতীয় সন্তান নিচ্ছেন। প্রথম সন্তান ছেলে হলে তারা দ্বিতীয় সন্তানও নিতেন না। মুখ্যমন্ত্রী বলেন, মানুষ সন্তানদের বোঝা হিসেবে ভাবতে শুরু করেছে। আমাদের এই ধারণা ভেঙে বেরিয়ে আসতে হবে। পরবর্তী খবরটি হলো, আরাবল্লীর 1 ইঞ্চি জমিতেও হাত দেওয়া যাবে না, খনন নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নয়। আরাবল্লীর মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলছে, আদালতের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটি আরাবল্লী পাহাড়ের নতুন সংজ্ঞা জমা না দেওয়া পর্যন্ত খননের অনুমতি দেওয়া হবে না। গত 5 আগে থেকেই সুপ্রিম কোর্টে গঠন করা বিশেষজ্ঞ কমিটি আরাবল্লীর নতুন সংজ্ঞা নির্ধারণের কাজ শুরু করে শনিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আরাবল্লীর নতুন সংজ্ঞা না পাওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিতেও হাত দেওয়া যাবে না। তার আরও সংযোজন, শক্তিশালী খনির লবির কারণে এই সমস্যার সৃষ্টি। আমাদের অবস্থান হলো আরাবল্লী পর্বতকে রক্ষা করা। শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। আরাবল্লী নিয়ে বিতর্কের সূত্রপাত হয় গত বছর। আরাবল্লীর কোন অংশটি সংরক্ষিত এলাকার আওতায় তা নিয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটি সংজ্ঞা নির্ধারণ করে। কেন্দ্রের দেওয়া প্রস্তাব অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং আশপাশের এলাকার চেয়ে 100 মিটার বা তার বেশি উচ্চতার ভূভাগ আরাবল্লী পাহাড় বলে গণ্য করা হবে। তবে সুপ্রিম কোর্টের গঠন করা বিশেষজ্ঞ কমিটির সঙ্গে তার দ্বিমত ছিল। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ কেন্দ্রের এই সংজ্ঞাতেই সিলমোহর দিয়েছিল। পরবর্তী খবরটি হলো, নিটের প্রশ্ন সেটকারীর হাত থেকেই ফাঁস পেপার, পুনের অধ্যাপিকা গ্রেফতার। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে যখন লক্ষ লক্ষ পড়ুয়া দিনরাত এক করছেন, তখন পর্দার আড়ালে বসে সেই স্বপ্ন বিক্রি করছিলেন খুদ প্রশ্নকর্তাই। নেট 2026-এর প্রশ্ন ফাঁসের তদন্তে এবার এক অবিশ্বাস্য মোড়। খুদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর প্রশ্নপত্র নির্ধারণ কমিটির সদস্য তথা পুনের এক নামী কলেজের বুটানির অধ্যাপিকাকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুনের মডার্ন কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্সের বুটানির অধ্যাপিকা মনীষা মান্দারেকে গ্রেফতার করেছে। সিবিআইয়ের দাবি, মনীষাই হলেন বায়োলজি প্রশ্ন ফাঁসের অন্যতম প্রধান উৎস বা মাস্টার মাইন্ড। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া এই চক্রের পান্ডা তথা অবসরপ্রাপ্ত কেমিস্ট্রি প্রফেসর পিবি কুলকার্নিকে জেরা করেই মনীষার নাম সামনে আসে। প্রসঙ্গত, মনীষা মান্দারে কোনো সাধারণ শিক্ষক নয়। কলেজ সূত্রের খবর, গত 5-6 বছর ধরে এনটিএর হয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির গুরুদায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। 2026 সালের পরীক্ষার জন্য বোটানি এবং জুলজি বিভাগের প্রশ্ন সেট করার দায়িত্ব ছিল তার কাঁধেই। সিবিআইয়ের অনুমান, সেই সুযোগ কাজে লাগিয়ে পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাচার করে দিয়েছিলেন তিনি।
তদন্তকারীরা জানান, অভিজ্ঞতার নিরিখে মনীষাকে এক্সপার্ট হিসেবে নিয়োগ করেছিল এনটিএ। বোটানি জুলজি প্রশ্নপত্রের উপর সম্পূর্ণ অ্যাক্সেস ছিল ওই অধ্যাপিকার। সেই প্রশ্নই বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন মনীষা। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিল মাস জুড়ে পুনেতে নিজের বাড়িতেই নিট পরীক্ষার্থীদের নিয়ে গোপন ক্লাস করাতেন মনীষা। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই ক্লাস চলাকালীন তিনি বোটানি এবং জুলজি বিষয়ের বিভিন্ন প্রশ্ন ছাত্রছাত্রীদের সামনে ফাঁস করে দিতেন। শুধু মুখেই বলতেন না, সেই প্রশ্নগুলো পড়ুয়াদের খাতায় নোট করিয়ে দেওয়া হতো এবং তাদের টেক্সট বুকেও দাগিয়ে দিতেন মনীষা। গত 3 মে পরীক্ষার দিনে আসা অধিকাংশ প্রশ্নের সঙ্গে মনীষার দাগিয়ে দেওয়া সেই প্রশ্নগুলো হুবহু মিলে গিয়েছে। মনীষাকে গ্রেফতার করার পর এই চক্রের আরও কয়েকজনের হদিশ পাওয়া যাবে বলে আশা করছেন আধিকারিকরা। নিটের মতো একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন যখন খুদ প্রশ্নকর্তাদের হাত দিয়ে বাইরে চলে যায়, তখন সেই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এনটিএর উপর দেশের চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ কারিগরদের বাছাই করার ভার সেই সংস্থার অন্তর্মহলে এমন গুণ ধরায় খুবই ফুসছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরবর্তী খবরটি হলো, বড়খোলায় 15টি গরু বাজেয়াপ্ত, গ্রেফতার লরি চালকের ঠাঁই জেলে। গরু পাচারকাণ্ডে জড়িত অভিযোগে মঈনুদ্দিনকে শিলচর আদালতে তুলল বড়খোলা পুলিশ। আদালতের নির্দেশে তার হাজতে ঠাঁই হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার অবৈধভাবে গরু পাচারের এক চেষ্টা ভেস্তে দিয়েছিল বড়খোলা পুলিশ। অভিযানে পুলিশ বাজেয়াপ্ত করে 15টি গরু। আটক করা হয় একজনকে, তিনি লরির চালক মঈনুদ্দিন। জানা গেছে, ওই দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়খোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই সাফল্য পায়। বড়খোলার বালাচোলা থেকে AS01NC 9425 নম্বরের একটি লরি থেকে 15টি গরু বাজেয়াপ্ত করে পুলিশ। ওই অভিযানে লরি চালককেও আটক করা হয়। পুলিশের সূত্র জানিয়েছে, ওই দিন গাড়িতে তল্লাশি চলাকালীন লরি চালক পুলিশের কাছে জানান যে তার গাড়ির নথিপত্র সব কিছু ঠিক আছে। তবে পুলিশ নথিপত্র দেখাতে বললে কোনো নথিপত্র দেখাতে পারেনি চালক। পরে পুলিশ তাকে আটক করে নথিপত্র দেখানোর জন্য 24 ঘন্টার সময় বেঁধে দেয়। তবে শুক্রবারের মধ্যে চালক নথিপত্র জোগাড় করতে না পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বড়খোলা থানায় আটকে রেখে জেরা চালানো হয়। জেরা শেষে শনিবার তাকে শিলচর আদালতে তুলে পুলিশ। পরে আদালতের নির্দেশে তার হাজতবাসের সাজা হয়। উল্লেখ্য, ধৃত মঈনুদ্দিনের বাড়ি মরিগাঁও জেলার মুরাশুটি পাম্প এলাকায়। বর্তমানে গরুগুলো বড়খোলা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী খবরটি হলো, রামকৃষ্ণনগর জেলার বৈরবনগর এলাকায় নবম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত হিসেবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা সুমন মণ্ডল নামে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অভিযুক্তকে আটক করে পরে রামকৃষ্ণনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল ওই নাবালিকা ছাত্রী। অভিযোগ, বৈরবনগর এলাকার একটি নির্জন রাস্তায় তার পথ রোধ করে অভিযুক্ত। প্রথমে কথাবার্তার মাধ্যমে ছাত্রীকে ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কিত ছাত্রী চিৎকার শুরু করে। ছাত্রীর আর্তচিৎকার শুনে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত। ঘটনার পর মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত। পরে খবর পেয়ে কালীবাড়ি থানার ইনচার্জ হীরক দাস সেনাপতি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে রামকৃষ্ণনগর থানায় সমঝে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেরি ব্যবসার আড়ালে এলাকায় ঘোরাফেরা করছিল এবং নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের সঙ্গে মিশেছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ, তবে ঘটনার পর বহিরাগত ফেরিওয়ালাদের চলাফেরা ও পরিচয় যাচাই নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।